কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে শোভাবাজার রাজবাড়ির নাম একেবারেই অগ্রগণ্য। রাজা নবকৃষ্ণদেব ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর এই পুজোর সূচনা করেছিলেন। নবকৃষ্ণদেব ছিলেন সেই সময়ের একজন প্রভাবশালী ধনী জমিদার, যিনি ব্রিটিশদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। পলাশীর যুদ্ধে নবকৃষ্ণদেব ব্রিটিশদের সহায়তা করেছিলেন, আর যুদ্ধ জয়ের পর তিনি দেবী দুর্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে রাজকীয় আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো শুরু করেন। এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান ছিল না, বরং ব্রিটিশ শাসকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার এবং সমাজে নিজের প্রভাব বিস্তার করার একটি মাধ্যমও ছিল। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালান হয়ে ওঠে এই পুজোর কেন্দ্র। এখানেই প্রতিবার মহাধুমধামে প্রতিমা প্রতিষ্ঠিত হতো এবং আয়োজনের জাঁকজমকে চোখ ধাঁধিয়ে যেত। প্রথম থেকেই এই পুজোর অন্যতম আকর্ষণ ছিল তার আড়ম্বর। দেবীর প্রতিমা একচালা রীতি অনুযায়ী নির্মিত হতো, অর্থাৎ মা দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী একই মণ্ডপে থাকতেন। ব্রিটিশ অতিথিদের জন্য আনা হতো বিদেশি আতর, দামি পানীয়, শরবত ও লন্ডন থেকে আনা ঝাড়বাতি। বলা হয় রবার্ট ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংস নিজের চোখে এই দুর্গাপুজো দেখেছিলেন। ব্রিটিশ শাসকেরা দেবীর আসনের সামনে বিশেষ আসনে বসতেন। এ কারণে অনেকেই তখনকার দিনে সমালোচনা করত, কিন্তু রাজা নবকৃষ্ণদেব এই আয়োজনকে ব্যবহার করেছিলেন নিজের মর্যাদা প্রদর্শনের জন্য। একদিকে দেবী দুর্গার আরাধনা, অন্যদিকে সাহেব সুবোধের আতিথেয়তা, এই দুই মিশ্রণেই শোভাবাজার রাজবাড়ির পুজো হয়ে ওঠে আলাদা। এই পুজোতে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক দিকও। ভোগ রান্নার ক্ষেত্রে অভূতপূর্ব আয়োজন থাকত। পাঁঠা বলির রীতি চালু ছিল, যা দেবীর শক্তি রূপকে প্রতীকীভাবে প্রকাশ করত। ভোগে থাকত নানা ধরনের বাঙালি খাবার, আর অতিথিদের জন্য থাকত বিলাসবহুল আয়োজন। পুজোর সময় নাটক, কবিগান, নাচ ও সঙ্গীতের আসর বসত। খ্যাতনামা বাউল, কীর্তনিয়া, কবিয়াল থেকে শুরু করে বিখ্যাত নর্তকীরা আমন্ত্রিত হতেন। রাজবাড়ির আঙিনায় তবলার ঝংকার, সানাই ও কীর্তনের সুর ভেসে আসত। আতশবাজির আলোকসজ্জা ছিল বিশেষ আকর্ষণ। রাতে পুরো এলাকা আলোকসজ্জায় ভরে যেত। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাত শুধু এই দৃশ্য দেখার জন্য। ঠাকুর দালানে আড্ডা জমে উঠত, যেখানে জমিদার, কবি, সাহিত্যিক, এমনকি ব্রিটিশ শাসকেরা পর্যন্ত মিলেমিশে থাকতেন। শোনা যায় এই আড্ডার আসরে অনেক সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ফলে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজ ও রাজনীতির এক মেলবন্ধন হয়ে উঠেছিল। আজও মহাধুমধাম সহকারে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। যদিও আগের মতো সেই রাজকীয় জাঁকজমক আর নেই, তবুও প্রথা মেনে সব আচার অনুষ্ঠান পালিত হয়। ঠাকুর দালান আজও ইতিহাসের সাক্ষী। ভোগ, অঞ্জলি, সন্ধি পুজো সবই ঐতিহ্য অনুযায়ী হয়। দর্শনার্থীরা আসেন বনেদি পুজোর পুরনো আমেজ খুঁজে পেতে। রাজবাড়ির পুজোতে আজকের দিনে আড়ম্বর কমলেও ঐতিহ্য অটুট। প্রতিমা নির্মাণে একচালা রীতির অনুসরণ করা হয় এবং সমস্ত আচারবিধি প্রাচীন প্রথা অনুযায়ী চলে। শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো শুধু একটি বনেদি পরিবারের আয়োজন নয়, বরং কলকাতার দুর্গাপুজো সংস্কৃতির জন্মস্থান বলা যেতে পারে। এখান থেকেই অনুপ্রাণিত হয়ে অন্য জমিদার পরিবারগুলো নিজেদের বাড়িতে পুজো শুরু করে, যেমন লাহা পরিবার, সিংহ পরিবার প্রমুখ। পরে যখন বারোয়ারি বা সর্বজনীন পুজোর চল শুরু হয়,
তখনও শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্যকে অনেকাংশে অনুসরণ করা হয়। এই পুজো বাঙালির জন্য বহুমুখী অর্থ বহন করে। একদিকে এটি দেবী দুর্গার আরাধনা, অন্যদিকে এটি সমাজ জীবনের প্রতিচ্ছবি। নবকৃষ্ণদেব এই পুজোর মাধ্যমে দেখিয়েছিলেন কিভাবে ধর্ম, রাজনীতি ও সংস্কৃতিকে এক সূত্রে বাঁধা যায়। আজকের কলকাতার দুর্গাপুজো, যা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃত, তার ভিত্তি তৈরি হয়েছিল এই বনেদি আয়োজন থেকেই। বলা যায়, শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো কেবলমাত্র এক পরিবারের পুজো নয়, বরং এটি বাংলার ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ, যা আজও বাঙালির গর্বের প্রতীক।